হানিয়া শিকদারকে মেরে ফেলার জন্য পরিকল্পনা করে, তাই তারা কয়েকটা তার বিছিয়ে রাখে। তবে সেখানে কারেন্ট নাই সেটা সবাই জানে। তারা কারেন্টের তার বিছিয়ে রেখে দেয়, কিন্তু সেখানের কারেন্ট সংযোগ দেওয়ার জন্য লাইন অন করে দেয়। হানিয়া শিকদারের খুব কাছে তার রয়েছে, উনি একটা হুইল চেয়ারে বসে রয়েছে। আসলে কালকে আগুন লেগে যাওয়ার কারণে পায়ে আঘাত পেয়েছে, তাই হাঁটতে পারবেন না উনি, সেই জন্য হুইল চেয়ার ব্যবহার করেন উনি। তবে তার ওনার খুব কাছে, যদি একটু হুইল চেয়ার নড়ে যায় তাহলে পুরো কারেন্ট ওনার শরীরে চলে যাবে। আর এই কারেন্ট কোনো নর্মাল তার দিয়ে তৈরি করা, অনেক শক্তিশালী। যদি একবার এই কারেন্ট কারো শরীরে লাগে তাহলে সে সাথে সাথে মারা যাবে। মিহি রিকশা করে নেমে যায়, বাড়িতে ড্রয়িং রুমে চলে আসে। এখানে হানিয়া বেগম ছাড়া আর কেউ নাই। হানিয়া বেগম অনেক সময় ধরে এখানে হুইল চেয়ারে বসে রয়েছে, তাই উনি একটু বুঠে পাশের টেবিলের চেয়ারে বসার জন্য হুইল চেয়ার একটু নড়ায়, কিন্তু একদম প্রায় তারের কাছাকাছি পৌঁছে যায় চেয়ার। শুধু এখন একটু সময়ের অপেক্ষা। মিহি দেখে হানিয়া বেগম সামনে বসে রয়েছে। সেই দিন আগুনের ঘটনার পর ওনাকে আজকে প্রথম দেখছে। মিহি ওনার কাছে যাওয়ার জন্য পা বাড়ায়, কারণ ওনার শরীর কেমন আছে সেটা জিজ্ঞেস করতে হবে। মিহি যখন কাছে যায় তখন হঠাৎ করে একটা তার খেয়াল করে, ভালো করে চেয়ে দেখে তার থেকে একটু একটু আগুনের মতো কি যেন বাহির হচ্ছে। হানিয়া শিকদার যখন হুইল চেয়ার আরেকটু সরাতে যাবে তখন মিহি চিৎকার করে বলে, মা দূরে সরুন। মিহির কথা হানিয়া শিকদার বুঝতে পারে না। মিহি দৌড়ে এসে হুইল চেয়ার সরিয়ে দেয়। হানিয়া শিকদার কার থেকে দূরে সরে যায়। মিহি তাড়াতাড়ি গিয়ে সকেট বন্ধ করে। হানিয়া বেগম খেয়াল করে দেখে কারেন্ট তার চেয়ারের কাছে ছিল, আর সেটাই কারেন্ট ছিল। মিহি কারেন্ট লোকদের ডাকে, এই যে আপনারা যারা সিসিটিভি লাগাতে এসেছেন তাদের বলছি এখানে আসুন, এখানে আসুন বলছি। সিসিটিভি যারা লাগাচ্ছে মানে সেই সাজানো লেকগুলো, তারা বুঝতে পারে তাদের পুরো পরিকল্পনা বৃথা হয়ে যাবে। কিন্তু যাই হোক, আজকে হানিয়া শিকদারকে খুন করতে হবে। তার জন্য যদি মিহিকে মেরে ফেলতে হয় তাহলে মারবে। লোকগুলো কাছে আসে আর বলে, জি ম্যাডাম বলেন। কি জি ম্যাডাম, এই কারেন্ট তার যে আপনারা এখানে রাখলেন, এই তারে যে কারেন্ট ছিল সেটা কি আপনারা খেয়াল করেন নাই? আর একটুর জন্য কারেন্ট হুইল চেয়ারে লাগে নাই, না হলে কি হতো সেটা আপনারা জানেন। আর সিসিটিভি লাগাতে এত ভোল্ট তার কোনো ব্যবহার করা হয়? ওহ, আসলে ম্যাডাম তার এখানে কি করে পড়ে গিয়েছে সেটা বুঝতে পারি নাই। আর এই রকম তার দিয়েই সিসিটিভি লাগানো হয়? না, কখনো না। এই তার দেখে মনে হচ্ছে বেশ পাওয়ারফুল। এইটা তো সিসিটিভি লাগাতে ব্যবহার হতে পারে না। সত্যি কি করে বলুন আপনারা, কারাই তার ব্যবহার করেছেন? আপনাদের উদ্দেশ্য কি? কোথা থেকে এসেছেন আপনারা? লোকেরা বুঝতে পারে মিথ্যা আর চলবে না। মিহি বাড়ির অন্য লোকদের ডাকতে থাকে। মিহি যখন পিছনে ঘোরে তখন সিসিটিভি লাগাতে আসা লেকগুলো তাদের ব্যাগ থেকে একটা ছুরি বাহির করে। পিছন থেকে মিহির গলায় ছুরি ধরে আর বলে, তোর জন্য আমাদের কালকের পরিকল্পনা খারাপ হয়ে গেছে, তাই তোকে মেরে ফেলবো। কালকে তোর জন্য হানিয়া শিকদারকে মারতে পারি নাই, আজকে তুই বেঁচে থাকবি না। হঠাৎ করে গুন্ডারা মিহির গলায় ছুরি ধরে, যার কারণে সে আর আওয়াজ করতে পারে না। তবে হানিয়া বেগম এসব দেখে চিৎকার করে সারা আর বাকি লোকদের এসে মিহিকে রুমে নিয়ে যায়। কিন্তু এখন দুপুরের সময়, বাড়ির কাজের লোকসহ সবাই নিজের রুমে রয়েছে, তাই এত তাড়াতাড়ি ওনার ডাক সবার কান অবধি পৌঁছাতে পারে নাই। কিন্তু উনি ডাকতে থাকেন, কে আছো, বাঁচাও, মিহিকে বাঁচাও। গুন্ডারা দেখে হানিয়া শিকদার চিৎকার করছে, তাই বলে, এই হানিয়া শিকদারের মুখ বন্ধ করো, এর আওয়াজ শুনে যদি বাড়ির কেউ চলে আসে তাহলে সমস্যা হবে। তাড়াতাড়ি ওর মুখ বন্ধ করো আর কারেন্ট লাইন চালু করে ওকে মেরে ফেলো। এইবার কাজ ঠিক করে না করতে পারলে বস আমাদের টাকা দিবে না। গুন্ডাদের মধ্যে কিছু লোক হানিয়া শিকদারকে ধরে ফেলে, তারপর কারেন্ট তার একদম হুইল চেয়ারের কাছে নিয়ে আসে এবং তারা লাইন লাগাতে যায়। এইটা দেখে মিহির মনে ভয় ঢুকে যায়, যদি একবারই তারে কারেন্ট এসে পড়ে তাহলে হানিয়া বেগমকে বাঁচানো যাবে না। এই কারেন্ট তার অনেক পাওয়ারের, মিহির কিছু একটা করতে হবে। নিজের শাশুড়িকে এইভাবে মরতে দেখতে পারবে না সে। যখন লাইন অন করতে যাবে তখন মিহির গলার ধরে রাখা ছুরির লোকটা সেই দিকে তাকিয়ে দেখে। মিহি গুন্ডার এই অন্যমনস্ক হয়ে যাওয়ার সুযোগ নিয়ে তার হাত ধরে ফেলে আর ছুরিটা নিয়ে নেয়। সেই লোক যখন মিহিকে ধরতে যাবে মিহি তখন ওর হাতে ব্যথা দেয়, তবে দেখে কারেন্ট লাইন অন করার কাছাকাছি পৌঁছে গেছে অন্য লোকটা। মিহি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে সেই লোকটাকে থামিয়ে দেয় আর ওর মাথায় পাশে থাকা ফুলের টব দিয়ে আঘাত করে। তোর সাহস কি করে হয় আমার আম্মুকে খুন করার চেষ্টা করার? শোন, নিহান শিকদারের মা মানে আমার মা, আর এই মিহি শিকদার বেঁচে থাকতে তার আম্মুকে কেউ টাচ করতে পারবে না। যার মাথায় আঘাত পেয়েছে সে মাটিতে বসে পড়েছে, কিন্তু অন্য লোকগুলো মিহিকে আঘাত করতে আসে। মিহি সবাইকে মারতে পারে আর একটা লোককে ধরে বলে, তোকে কে পাঠিয়েছে হানিয়া শিকদারকে মারতে? কি শত্রুতা তোর ওনার সাথে? আমরা কিছু জানি না, একজন লোক আমাদের টাকা দিয়েছে সেই জন্য করেছি। কি শত্রুতা এই পরিবারের সাথে সেটা জানি না আমি, তবে বলেছে হানিয়া শিকদারকে মেরে ফেলতে। কিন্তু আজকে এই বাড়িতে সিসিটিভি লাগাবে সেটা কে বলছে তোদের? এই কথাটাই পরিবারের মানুষ ছাড়া কেউ জানে না, তাহলে তোরা কি করে জানতে পারলি? বস আমাদের খবর দিয়েছে, তবে মনে হয় এই বাড়ির কেউ এইসব কাজের সাথে জড়িয়ে রয়েছে, কিন্তু সেই কে সেটা আমরা জানি না। মিহি যখন কথাটা ভাবতে থাকে তখন হঠাৎ করে বাহির থেকে গাড়ির শব্দ শুনতে পাওয়া যায়। তখন গুন্ডারা বুঝতে পারে হয়তো নিহান শিকদার চলে এসেছে, তাই তারা বলে, নিহান শিকদার চলে এসেছে মনে হয়, পালাতে হবে, না হলে বস মেরে ফেলবে আমাদের।
ওরা যখন পালাতে যায় মিহি ওদের আটকাতে যায়, কিন্তু গুন্ডারা তাদের শরীরের ব্যথা নিয়ে পালিয়ে যেতে চায়। মিহি ওদের ধরতে যায়, তখন মিহিকে ওরা ধাক্কা দেয়, যার ফলে মিহি দূরে গিয়ে টেবিলের উপর বাড়ি খায়, যার কারণে মিহির মাথায় আঘাত লাগে। নিহান গাড়ি থেকে নেমে আসে, হঠাৎ কিছু লোক বাড়ির ভিতর থেকে বাহির হতে থাকে। নিহান মনে করে সিসিটিভি লাগাতে আসে সেই সব লোক, কিন্তু ওদের শরীরের অবস্থা দেখে সন্দেহ হয় ওর। নিহান যখন বাড়িতে ঢুকতে যাবে তখন কিছু অপরিচিত লোকের সাথে তার দেখা হয়। যদিও তারা পরিচয় দিয়েছিল তারা সিসিটিভি লাগানোর লোক, কিন্তু নিহানের কথাটা বিশ্বাস হয় নাই, কারণ তাদের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। সেটা দেখে স্বাভাবিক মনে হলো না সবকিছু। নিহান বলে, যদি তোমরা সিসিটিভি লাগানোর লোক হও তাহলে তোমাদের মাথায় রক্ত, হাতের ব্যথা কি করে লাগলো? আসলে স্যার, আমরা পড়ে গিয়েছিলাম তাই ব্যথা লেগেছে। নিহানের কথাটা অদ্ভুত লাগে। সবাই একসাথে কি করে পড়ে যেতে পারে, আর সবার একসাথে ব্যথা কি করে লাগবে? আর বাড়িতে 2 দিন ধরে যা হচ্ছে তাই নিয়ে কাউকে সন্দেহের বাইরে রাখা যায় না। নিহান সামনে থাকা বডিগার্ডদের ইশারা করে আর বলে, এই সবাইকে ধরে নিয়ে গিয়ে বাইরের রুমে রাখো, যতক্ষণ না আমি বলবো ততক্ষণ ছাড়বে না ওদের, মনে রাখবে যাতে পালিয়ে না যায়। ওকে স্যার। বডিগার্ডরা সেই লোকদের নিয়ে যায়, তারা বলতে থাকে তারা কিছু করে নাই, কিন্তু নিহান কোনো কথা শোনে না। নিহান তাড়াতাড়ি বাড়ির ভিতরে চলে যায়। বাড়ির সবাই কি ঠিক আছে কিনা সেটা সিওর করতে হবে। অন্যদিকে গুন্ডাদের ধাক্কায় মিহি একটা টেবিলের উপর পড়ে যায়, যার কারণে মিহির মাথায় আঘাত লাগে। হানিয়া শিকদার সবাইকে ডাক দেয়, এরপর সারা আর বাকি লোকেরা এসে মিহিকে রুমে নিয়ে যায়। নিহান বাড়িতে ঢুকে দেখে ড্রয়িং রুমে কেউ নাই, শুধু কিছু কাজের লোক ছাড়া। নিহান বলে, আম্মু, সারা, ভাবি, মিহি কোথায় তোমরা? সবাই মিহির রুমে রয়েছে, তাই নিহানের ডাক কেউ শুনতে পায় না। তবে কাজের লোক আসে আর বলে, নিহান স্যার, সবাই নতুন ম্যাডামের রুমে রয়েছে। আসলে বাড়িতে সিসিটিভি লোকের ছদ্মবেশে কিছু গুন্ডারা আসে, তারা বড় মালিকের উপর হামলা করে। পরে নতুন ম্যাডাম তাকে বাঁচাতে যায়, কিন্তু সেই গুন্ডারা নতুন ম্যাডামকে ধাক্কা দিয়ে টেবিলের উপর ফেলে দেয়, যার কারণে ওনার মাথা কেটে যায়। অনেক রক্ত বের হয়েছে, এখন ডক্টর এসেছে দেখতে তাকে। নিহান পুরো কথাটা শুনে নেয়। শুধু মিহির মাথা থেকে রক্ত বের হয়েছে কথাটা শুনে সিঁড়ি দিয়ে দ্রুত উপরে উঠতে থাকে। তার মানে নিহানের সন্দেহ ঠিক ছিল, সেই সিসিটিভি লাগানোর লোকজন গুন্ডা ছিল, তার মিহি তাদের এই অবস্থা করেছে। নিহান উপরে উঠে দেখে সবাই তাদের রুমে রয়েছে। ডক্টর মিহির কাছে বসে রয়েছে। নিহান বলে, মিহি, কি হয়েছে আপনার? বাড়ির সবাই নিহানকে দেখে মিহি মাথায় তখন ব্যান্ডেজ করা। ডক্টর ঔষধ লিখছে। নিহান মিহির কাছে যায় আর বলে, কি হয়েছে ডক্টর মিহির? ওর শরীরের অবস্থা কেমন? কোথাও বেশি ব্যথা পেয়েছে? কিছু কি হয়েছে? আরে নিহান, টেনশন করো না, মিহি ঠিক আছে। আসলে টেবিলে ধাক্কা জোরে লেগেছে, তাই মাথায় সামান্য কেটে গিয়েছে। শুধু এই ঔষধগুলো ভালো করে খেলে সুস্থ হয়ে যাবে। নিহান মিহির মুখের দিকে তাকিয়ে দেখে মুখটা একদম মলিন হয়ে গেছে, মনে হয় ব্যথা ভালো পেয়েছে। মিহির যেই মুখে সবসময় দুষ্টামির ছাপ ছিল সেই মুখটা বড্ড ফ্যাকাশে লাগছে। মনে হচ্ছে এক আকাশ পরিমাণ কালো মেঘের গভীরে এক চিলতে রোদ তলিয়ে গেছে। নিহানের অনেক মায়া হয়। মিহিকে দেখে নিহান বলে, কি বলছেন? এইটুকু ব্যথা মানে? দেখুন মাথায় কতটুকু কেটে গিয়েছে ডক্টর। আচ্ছা, মম কোথায়? মম কি ঠিক আছে? সারা ভাবি, মম কোথায়? আসলে হানিয়া শিকদার এতক্ষণ মিহির কাছে ছিল, তবে এখন নিজের রুমে গিয়েছে। ওনার শরীর ভালো না। এই রক্ত যদি উনি দেখেন তাহলে হয়তো আরে অসুস্থ হয়ে যাবেন, তাই ডক্টর তাকে রেস্ট নিতে বলেছে। সারা বলে, নিহান, তুমি টেনশন করো না, বড় মামি ঠিক আছে। এতক্ষণ এখানে ছিল মামি, কিন্তু এখন রেস্ট নিতে ওনার রুমে গিয়েছে। যদি আজকে মিহি না থাকতো তাহলে কি হতো? কি যে হচ্ছে এই বাড়িতে, একটার পর একটা বিপদ লেগে আছে। সারা একটা হতাশা দিয়ে কথাটা শেষ করে। ডক্টর মিহিকে ঘুমের ঔষধ দেয়। মিহির চোখে ঘুম ছিল, তাই সে নিহান বা সারার কথা ভালো করে শুনে নেয়। নিহান যে এসেছে সেই বিষয়টি সে ভালো করে বুঝতে পারে না। চোখ জুড়ে ঘুমের ছোঁয়া। ডক্টর বলে, নিহান, মিহি মনে হয় ঘুমিয়ে পড়েছে, তাহলে আমারা বরং ওকে রেস্ট করতে দেয়, আর চলো রুমের বাহিরে আসো, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ওকে ডক্টর, চলেন। নিহান আর ডক্টর এবং সারা বাহিরে চলে আসে। তবে সারা নিজের রুমে চলে যায়, জায়ান অফিস থেকে চলে এসেছে বলে। ডক্টর বলে, নিহান, তুমি এই শহরের মন্ত্রী, আর তোমার বাড়িতে একের পর এক হামলা হচ্ছে। সেই দিন আগুন নিয়ে ঝামেলা হলো, আজকে কেউ বাড়ির ভিতরে ঢুকে তোমার মাকে মারতে চাইল। এইসব নিয়ে তুমি কি কিছু ভেবেছ? আমি তোমাদের পারিবারিক ডক্টর, অনেক দিন ধরে তোমাদের পরিবারের সাথে আমার সম্পর্ক রয়েছে, তাই জিজ্ঞেস করছি। ডক্টরের কথাটা ঠিক ছিল। সেই দিন আগুন লাগার বিষয়টি নিহান কিছুটা সিরিয়াসভাবে নিয়েছে, কিন্তু আজকে ঘটনায় সে অবাক হয়ে যায়। মানে নিহান নেহাল শিকদারের বাড়ির ভিতরে ঢুকে তার মমকে হত্যা করার চেষ্টা কেউ করতে পারে সে কথাটা ভাবে নাই। নিহান বলে, ডক্টর, আপনি শুধু এই পরিবারের ডক্টর না, আমার বাবার বন্ধু, তাই আপনার কথাটা জিজ্ঞেস করার অধিকার রয়েছে। তবে আজকে যা হয়েছে সেটা নিয়ে কিছু তো আমি অবশ্যই করবে। তবে যেই কাজ করেছে সে জানে না এই নিহান নেহাল শিকদার কতটা খারাপ।
এখন অবধি আমার রাজনৈতিক রূপটা দেখে নাই। আপনি টেনশন করবেন না ডক্টর, এরপর দেখে এই বিষয়ে আমি খেয়াল রাখব। অবশ্যই। তবে একটা কথা নিহান, তুমি শুধু একজন ভালো মন্ত্রীও নয়, ভালো স্বামী ও ছেলে। নিজের বউয়ের জন্য এতটা কেয়ার কোনো ভালো মনের মানুষ করতে পারে। সত্যি তোমার ওয়াইফ খুব লাকি, সে তোমার মতো কাউকে তার জীবনে পেয়েছে। নিহান কথাটা শুনে হাসে আর বলে, না ডক্টর, মিহি অনেক লাকি না, বরং আমি অনেক লাকি মিহির মতো এইরকম একটা ভালো মেয়ে আমার জীবনে এসেছে। মিহি সত্যি খুব ভালো মানুষ, না হলে আমার মমকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিত না। মিহিকে ওয়াইফ হিসাবে পেয়ে সত্যি আমি গর্বিত। নিহান ডক্টরের সাথে কথা বলে, যেহেতু মিহি ঘুমিয়ে রয়েছে তাই ওকে বিরক্ত করতে চাই নাই, কিন্তু হানিয়ান শিকদার কেমন আছে সেটা জানা জরুরি। যদিও সারা বলেছে হানিয়া শিকদারের তেমন কিছু হয় নাই, তবুও নিহান ওর মমের রুমে যায়, দরজায় টোকা দেয় আর বলে, মম, রুমে আসতে পারি? হানিয়া বেগম শুয়েছিল, তবে নিহানের গলার আওয়াজ শুনে উঠে পড়ে আর বলে, নিহান আসো, ভিতরে আসো। নিহান রুমে ঢুকে যায়, তবে হানিয়া বেগমকে সুস্থ দেখে তার মন শান্ত হয়। নিহান ওর মমের কাছে গিয়ে বসে আর বলে, মম, এইসব কি হচ্ছে এই বাড়িতে? একটার পর একটা দুর্ঘটনা লেগে আছে। প্রথমে আগুন লাগলো, এখন আবার কারেন্ট দিয়ে মেরে ফেলার চেষ্টা, কিন্তু সব আক্রমণ তোমার উপর কোনে হচ্ছে বুঝতে পারছি না। কোনো কেউ তোমাকে মারতে চাইবে। রাজনীতি নিয়ে কোনো সমস্যা হলে আমার উপর আক্রমণ করার কথা, কিন্তু তোমার সাথে কার কি শত্রুতা থাকতে পারে? হানিয়া শিকদার নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে দেখে সত্যি নিহান আজকের ঘটনায় ভয় পেয়ে গেছে। হানিয়া বেগম নিজের ছেলেকে চিনে, যতই ওপরে ওপরে নিজেকে রাগী, গম্ভীর, শক্তিশালী দেখানোর চেষ্টা না করুক না কেন, আপন মানুষকে হারানোর ভয় নিহান ঠিক পায়। হানিয়া বেগম বলে, নিহান, তুমি টেনশন করো না, হয়তো কারোর সাথে বিজনেস নিয়ে শত্রুতা রয়েছে, তাই এই রকম করছে। আর সত্যি বলতে, যতক্ষণ মিহি রয়েছে ততক্ষণ কেউ আমার কোনো কিছু করতে পারবে না। আচ্ছা, মিহি কেমন আছে? ওর শরীর ঠিক আছে এখন? নিহান একটু হাসে, ওর মমের মিহির প্রতি এই খেয়াল রাখার বিষয়টি বেশ ভালো লাগলো। সত্যি মেয়েটা সবার মনে জায়গা দখল করে নিতে পারে। নিহান বলে, মিহি ঠিক আছে, ডক্টর ঔষধ দিয়েছে, সেটা খেয়ে ঘুমিয়ে রয়েছে। নিহান, তুমি যখন মিহিকে বিয়ে করেছিলে তখন মনে হয়েছে আমার তুমি এই মেয়েকে বিয়ে করে নিজের জীবনে সবচেয়ে বড় ভুল করেছ, কিন্তু তুমি আমার এই বিশ্বাস ভেঙে দিয়েছ। সত্যি বলতে, মিহির মতো এইরকম একটা ভালো মেয়ে তোমার জন্য দরকার ছিল, যে নিজের শাশুড়িকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিত। সে নিজের স্বামীকে বাঁচাতে কি করতে পারবে। আমি চাই তুমি আর মিহি সবসময় সুখে থাকো সারা জীবন। নিহান মায়ের কথাটা শুনে একটু হাসি দেয়, তবে মিহি আর ওর বিয়ের আসল সত্যিটা ওর মায়ের জানা দরকার, কারণ এই পৃথিবীতে ওর মায়ের কাছ থেকে কোনো কিছু লুকিয়ে রাখতে পারে না। তাই নিহান বলে, মম, মিহি খুব ভালো মেয়ে, সেটা আমি জানি, কিন্তু মিহিকে আমি শুধু একজন ভালো বন্ধুর মতো দেখি, এর চেয়ে বেশি কিছু না। আর নির্বাচনের পরে মিহির সাথে আমার ডিভোর্স হয়ে যাবে, তাই তুমি বেশি কিছুর আশা করো না। ডিভোর্সের কথা শুনে হানিয়া বেগম চমকে না গিয়ে একগাল হাসি দেয়, কারণ নিহানকে সে খুব ভালো করে চিনে। হানিয়া বেগম একটু উঠে নিহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, নিহান, মিহিকে তুমি কখনো ছাড়তে পারবে না, মা হয় তোমার। তোমার চোখে মিহির প্রতি যে কেয়ার আমি দেখেছি সেটা কখনো অন্য কারোর জন্য দেখি নাই। নিয়ার সাথে ছোটবেলা থেকে তোমার বিয়ে ঠিক ছিল, কিন্তু নিয়ার কখনো এরকম করে যত্ন নেওনি তুমি। শোনো, অনেক মানুষ থাকে যাদের সাথে আমরা অনেক সময় কাটাই, কিন্তু কোনো মায়া কাজ করে না। তবে এই পৃথিবীতে একজন মানুষ এইরকম থাকে যার সাথে এক মুহূর্ত থাকলেই তার প্রতি মায়ার আসক্ত হয়ে যায়। মিহি তোমার জীবনে নিয়ার বদলে আসে নাই, আসলে মিহি তোমার জীবন। নিহান ওর মায়ের কথাটা শুনে সত্যি কখনো নিয়ার জন্য ওর মনে কোনো ফিলিংস ছিল না, কিন্তু মিহি 2 দিন এসে ওর মনে জায়গা করে নিয়েছে। তবে নিহান নির্বাচনের পরে মিহিকে মুক্ত করে দেবে, যদি চলে যায় তাহলে চলে যাবে, আর যদি থাকতে চায় তাহলে সারা জীবন নিজের করে রাখবে। নিহান বলে, মম, মিহির প্রতি আমার কি ফিলিংস রয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমি মিহির জীবনের বোঝা হয়ে থাকতে চাই না। যদি মিহিও আমার সাথে থাকতে চায় তাহলে ভেবে দেখব কি হয়, কিন্তু আমার মনে হয় মিহি চলে যাবে। নিহান, তুমি এখনো মেয়ে মানুষকে চিনতে পারো নাই। মেয়েটা কখনো মুখ ফুটে বলে না তারা কাউকে ভালোবাসে, তার লজ্জা, তার হাসি, তার তাকিয়ে দেখা, এইসব দিয়ে বুঝিয়ে দেয় সামনে থাকা মানুষটা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর আমি জানি নিহান, তোমার মতো এইরকম কেয়ারিং আর ভালো মনের মানুষকে যে কোনো কেউ পছন্দ করবে। একটা কথা কি জানো, প্রতিটা মেয়ে তার স্বামীর প্রেমে পড়ে। নিহান ও মায়ের সাথে কথা বলে নিজের রুমে চলে আসে, এসে দেখে মিহি ঘুমিয়ে রয়েছে। নিহান এসে সব সময়ের মতো মিহির এলোমেলো চুলগুলো সুন্দর করে কানের পিছনে গুজে দেয়, তারপর বলে, মিহি, সত্যি আপনি অনেক ভালো একটা মেয়ে। যদি কখনো ভবিষ্যতে আমাদের বিচ্ছেদ হয় তাহলে আপনাকে যে পাবে সে সত্যি অনেক লাকি হবে।
আচ্ছা, আপনি কি সত্যি চলে যাবেন এই বাড়ি ছেড়ে, আমাকে ছেড়ে? কেউ কি আমার চেয়ে বেশি যত্ন দিয়ে আপনাকে আগলে রাখতে পারবে? নিহান কথাটা বলে তাকিয়ে থাকে মিহির দিকে। প্রতিদিন মিহির ঘুমন্ত মুখ দেখা নিহানের ডেইলি রুটিন হয়ে গেছে। হঠাৎ নিহানের ফোনে কল আসে। সানভির ফোনের শব্দ মিহি একটু নড়ে চড়ে ওঠে। তাই নিহান ফোন নিয়ে রুমের বাহিরে চলে যায় আর রিসিভ করে বলে, হ্যালো সানভি, বলো। নিহান স্যার, পুলিশ গিয়েছে কি বাসায়? কথা হয়েছে অফিসারের সাথে? না, পুলিশ আসে নাই। পুলিশকে আমি মানা করে দিয়েছি আসতে, কারণ সামনে নির্বাচন। এখন যদি বাড়ির এইসব ঘটনার কথা কারো কানে যায় তাহলে সমস্যা হবে। আচ্ছা, তুমি পুলিশ কমিশনারের নাম্বার দাও আমাকে। এখন কি করতে হবে সেটা আমি ভালো করে জানি। ঠিক আছে স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি। সানভি নাম্বার পাঠিয়ে দেয়। নিহান পুলিশ কমিশনারকে ফোন দেয়। হ্যালো, কে বলছেন? আমি এই শহরের মন্ত্রী নিহাল শেখদার বলছি। একটু কি কথা বলা যাবে? নিহানের নাম শুনে পুলিশ কমিশনার বসা থেকে উঠে পড়ে আর বলে, স্যার আপনি হঠাৎ ফোন করলেন, কিছু কি হয়েছে? স্যার কি করে সাহায্য করতে পারি আপনাকে আমি? নিহান পুলিশ কমিশনারকে সব ঘটনা খুলে বলে আর বলে, এই সব ঘটনা যাতে কেউ জানতে না পারে, আর এই সব ঘটনা তদন্ত করার জন্য একটা টিমকে নিয়োগ দিতে, যারা খুব চুপি চুপি কাজটা করবে। পুলিশ কমিশনার বলে, স্যার আপনি টেনশন করবেন না, কাল থেকে আমাদের পুলিশের টিম আপনাদের বাড়িতে থাকবে, আর থানা থেকে সিকিউরিটি দেওয়া হবে, আপনার কোনো টেনশন করতে হবে না। কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, এরপর আর কোনো আক্রমণ যেন না হয় এই বাড়িতে। এই সব ঘটনার পিছনে কে আছে সেটা জানতে চাই আমি। হানিয়া বেগম চোখ বন্ধ করে থাকে, তবে তার মনের মধ্যে একটা কথাই ঘুরপাক খাচ্ছে, সব আক্রমণ তার উপর কোনো হচ্ছে। কারো কি তার উপর শত্রুতা রয়েছে, নাকি সেই গোপন জিনিসের জন্য? কিন্তু কেউ এই জিনিসের কথা কি করে জানবে? এইটা তো সে ছাড়া কেউ জানে না। তবে এই বিষয়ে যদি কেউ জেনে গিয়ে থাকে তাহলে ওই জিনিসকে সাবধানে রাখতে হবে। যদি কেউ এইটা পেয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে, সব শেষ। দুপুর গড়িয়ে প্রায় বিকাল হয়ে যায়। মিহি ঘুমিয়েছিল, নিহান ওকে বিরক্ত করে নাই। তবে রাতে 6টার দিকে ওর চোখ খুলে, মাথায় বেশ ব্যথা অনুভব হচ্ছে, উঠতে পারছে না। মাথায় হাত দিয়ে দেখে ব্যান্ডেজ করা, সেখানে পরে সব ঘটনা মনে পড়ে। মিহি ঘুম থেকে উঠে নিহানকে খুঁজতে থাকে, তবে আশেপাশে কাউকে দেখতে পায় নাই। মিহি তাই ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। নিহান রুমে আসে, তবে বিছানায় মিহিকে না দেখে ভাবে ঘুম থেকে উঠে পড়েছে, আর দেখে ওয়াশরুমের দরজা বন্ধ। তাই নিহান বিছানায় বসে। হঠাৎ একজন কাজের লোক এসে দরজায় টোকা দেয়। নিহান বলে, কে, কি হয়েছে, কোনো দরকার? স্যার, মিহি ম্যাডাম ওনার ব্যাগ নিচে রেখে চলে এসেছেন, সেটা দিতে এসেছি। এই যে ওনার ব্যাগ। নিহান উঠে ব্যাগ নিয়ে সেটা টেবিলের ওপর রাখে, তবে ব্যাগের চেন খোলা ছিল। মিহিকে নিহান তাড়াতাড়ি কলেজ থেকে আসতে বলে, যার কারণে রেজাল্ট সিট নিয়ে চেন লাগাতে ভুলে যায়। নিহান রেজাল্ট সিট দেখে সেখানে রেজাল্ট সিট রয়েছে। নিহান রেজাল্ট দেখে অবাক হয়ে যায়। মিহি ওয়াশরুম থেকে বের হয়ে নিহানের হাতে ওর রেজাল্ট সিট দেখে খুশিতে বলে, আপনাকে বলতে ভুলে গেছি, আমি পরীক্ষায় পাশ করেছি। আসলে এই মিহির মাথায় অনেক বুদ্ধি রয়েছে, তাই সে পাশ করে গেছে। সত্যি মিহি, ইউ আর এ গ্রেট। নিহান রেজাল্ট সিট দেখে আর বলে, আপনার মাথায় বুদ্ধি কতটুকু আছে জানি না, বাট মিহি ভাগ্য আছে আপনার। মানে রিয়েলি প্রতিটা সাবজেক্টে 33 পেয়ে পাশ করেছে। বাংলায় 33, ইংরেজিতে 33, মানে সব সাবজেক্ট সেম। মানে মানুষের একটা সাবজেক্ট সমস্যা থাকে, কিন্তু বাকি সবগুলোতে